বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, হিসাব বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ হিমায়ত হোসেন মোল্লা, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আমি আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো অ্যাকাউন্টিং থিওরি বা হিসাব তত্ত্ব। এই বিষয়ে সপ্তম অধ্যায় অর্থাৎ আর্নিংস ম্যানেজমেন্ট অর্থাৎ আয় ব্যবস্থাপনা, এই বিষয়টি নিয়ে আমি তোমাদের সামনে এখন আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে অনলাইনে আমার সাথে যুক্ত হও। আশা করি তোমরা এই ক্লাসটি থেকে অনেক উপকৃত হবে। আজকের যে বিষয়টি আয় ব্যবস্থাপনা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা জানো যে একটি প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য থাকে কস্ট কন্ট্রোল, কস্ট মিনিমাইজ অ্যান্ড প্রফিট ম্যাক্সিমাইজ। তো এক্ষেত্রে একটি প্রতিষ্ঠানে কিভাবে কস্টকে মিনিমাইজ করা যায়, কন্ট্রোল করা যায় এবং মুনাফাকে কি করে বৃদ্ধি করা যায় এবং ওয়েলথ ম্যাক্সিমাইজ করা যায়, এই বিষয়টির যে কৌশল অবলম্বনের মাধ্যমে সুশৃঙ্খলভাবে সুনিপুণভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাই হলো আয় ব্যবস্থাপনা। তো আমরা এখন দেখব যে কি লক্ষ্যে এই আয় ব্যবস্থাপনা টেকনিক বিভিন্ন প্রতিষ্ঠান গ্রহণ করে থাকে। তা মূলত তিনটি উদ্দেশ্য রয়েছে। একটি হলো প্রতিষ্ঠানের খরচকে কি করে সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়, রেভিনিউকে কিভাবে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায় এবং প্রাতিষ্ঠানিক যে অর্থনৈতিকভাবে যে নমনীয়তা সেটা কিভাবে বলবৎ করা যায়, তাই আয় ব্যবস্থাপনার মূল প্রতিপাদ্য বিষয়। তবে এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। তা হলো আর্নিংস কোয়ালিটি, এর উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। আর্থিক প্রতিবেদনে সুনাম ও বিশ্বাসকে আর্নিংস ম্যানেজমেন্ট দুর্বল করে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রান্সপারেন্সি কে নীতিগতভাবে পরিবর্তনের চেষ্টা করে থাকে। এগুলোই মূলত আয় ব্যবস্থাপনার সীমাবদ্ধতা হিসেবে পরিলক্ষিত হয়। এখন বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানে আয় ব্যবস্থাপনা এই কৌশলকে প্রয়োগ করে থাকে। তা হলো যে সমস্ত কারণ রয়েছে, তা হলো প্রথমত ব্যবসায়ের সমৃদ্ধি আনয়ন, দ্বিতীয়ত হলো হিসাবকে নমনীয়তা করা, তৃতীয়ত হলো খরচকে কিভাবে হ্রাস করে আয়কে বৃদ্ধি করা যায়,
এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে আয় ব্যবস্থাপনা এই কৌশলকে প্রয়োগ করা হয়ে থাকে। এখন আমি গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আয় ব্যবস্থাপনায় যে সমস্ত ফর্মুলা সূত্র ব্যবহার করা হয়ে থাকে এবং পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন এসে থাকে আমি তোমাদেরকে সে বিষয়ে এখন ধারণা দিব। তোমরা এখন সেগুলো লক্ষ্য করো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আজকের বিষয়ের নাম অ্যাকাউন্টিং থিওরি, ক্লাস নাম্বার 1, চ্যাপ্টার 07। বিষয়ের আমাদের অধ্যায়ের নাম আর্নিংস ম্যানেজমেন্ট, বিবিএ অনার্স 4th ইয়ার, রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ রাজবাড়ী। আমি এমডি হিমায়ত হোসেন মোল্লা। ইতিপূর্বে তোমরা আমার পরিচয় পেয়েছো, তো আমি এখন মূল আলোচনায় প্রবেশ করছি। প্রথমেই আমরা এই অধ্যায় থেকে কি কি বিষয় শিখতে পারবো তা এখন তোমাদের সামনে আমি তুলে ধরছি। প্রথমেই আমি যে বিষয়টি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব তাহলে আর্নিংস পার শেয়ার, সংক্ষেপে ইপিএস। নেক্সট ব্রেক ইভেন পয়েন্ট বিইপি। নেক্সট ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ডিওএল। নেক্সট ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ ডিএফএল। নেক্সট ডিগ্রি অফ কম্বাইন্ড or total leverage DCL and DTL। তো এইগুলো আমাদেরকে মূলত শিখতে হবে পরীক্ষার জন্য। তবে আজকে আমি তোমাদেরকে প্রথম যে বিষয়টি আর্নিংস পার শেয়ার ইপিএস কিভাবে বের করতে হয় সেটা আমি আজকে গাণিতিক সমস্যাকে তোমাদের সামনে তুলে ধরে তার সমাধান করে আমি আশা করি তোমাদেরকে বোঝাতে সক্ষম হব। তো চলো আমরা এখন দেখি। প্রথমেই তোমাদের সামনে আমি একটি ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট এটাকে শো করছি। এটা তোমরা ইতিপূর্বে তোমাদের জানা, যদি এটা না জানা থাকে আশা করি এখন তোমাদের এটা পরিষ্কার হয়ে যাবে, কারণ আমরা ফার্স্ট ইয়ারে এই বিষয়টি আমরা শিখেছি। প্রিন্সিপালস অফ ফিনান্স এই বিষয়টি আমরা দেখেছি, কাজেই এখন আবার তোমাদের রিপিট হচ্ছে। তো ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটে প্রথমেই আসে সেলস। আমরা প্রথমেই সেলস বসাবো, এর থেকে লেস ভেরিয়েবল কস্ট অর্থাৎ ভিসি বসাবো। তাহলে সেলস থেকে ভেরিয়েবল কস্ট যদি আমরা বাদ দেই তাহলে কন্ট্রিবিউশনস মার্জিন অর্থাৎ সিএম আমরা পেয়ে যাব। সিএম থেকে ফিক্সড কস্ট আমরা বাদ দিব, তাহলে আমরা আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স অর্থাৎ ইবিআইটি আমরা পাবো। তার থেকে লেস ইন্টারেস্ট আমরা বাদ দিব, তাহলে আর্নিংস বিফোর ট্যাক্স ইবিটি পেয়ে যাব। এর থেকে আমরা ট্যাক্স বাদ দিব, তাহলে আমরা আর্নিংস আফটার ট্যাক্স অর্থাৎ ইএটি
আমরা বের করতে সক্ষম হব। তো আশা করি কিভাবে শেষ থেকে ইএটি নির্ণয় করা হয় এই ছকের মাধ্যমে আমি তা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। আমি এখন পরবর্তী আলোচনায় প্রবেশ করব। এক্ষেত্রে ইএটি থেকে আমাদের প্রিফারেন্স ডিভিডেন্ড যদি প্রশ্নে থাকে, যদি প্রশ্নে প্রিফারেন্স শেয়ার থাকে তাহলে তার ডিভিডেন্ড থাকবে। তো আমরা আর্নিংস আফটার ট্যাক্স আমরা যে বের করলাম তা থেকে প্রিফারেন্স ডিভিডেন্ড বাদ দিব। তাহলে বাদ দেওয়ার পর আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স অর্থাৎ ইএসিএস আমরা বের করতে সক্ষম হব। তো আমি এর পরের আলোচনায় যাচ্ছি যে এই চ্যাপ্টারে যে সমস্ত সূত্র ব্যবহার হবে তা আমরা এখন দেখব। প্রথমেই আসি ইপিএস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমরা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত প্রশ্ন এসেছে এতে পূর্বে তাতে দেখা গেছে প্রায় প্রশ্নেই ইপিএস নির্ণয় করার কথা বলা থাকে। কাজেই ইপিএস এর সূত্র হলো ইএসিএস or EAT divided by number of share। তো ইএসিএস অর্থাৎ কি বোঝায়? আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক, অর্থাৎ সাধারণ শেয়ার হোল্ডারদের যে আর্নিংস সেটাকে ইএসিএস দ্বারা বোঝানো হয়। আর নাম্বার অফ শেয়ার আমাদের প্রশ্ন দেওয়া থাকতে পারে, আর প্রশ্নে সরাসরি না দেওয়া থাকলে সেখান থেকে আমাদেরকে বের করে নিতে হবে। নেক্সট বিইপি ইউনিট, এটাও তোমরা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় নির্ণয় করা শিখেছ। তারপর আমি তোমাদের বলছি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট, অর্থাৎ তোমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ সিপিভি সিভিপি চ্যাপ্টারে বিইপি ইন ইউনিটস, বিইপি ইন টাকা এগুলো নির্ণয় করা শিখেছ। তো আমি আবার এখানে সূত্রটা তোমাদের উদ্দেশ্যে আমি দেখাচ্ছি। এর পরের প্রশ্নটা আসছে বিইপি ইন টাকা অর্থাৎ ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম রেশিও। তো সিএম পার ইউনিট কিভাবে বের করে, সিএম রেশিও কিভাবে বের করে, এগুলো তোমরা শিখেছো। তারপরে এগুলো আমি এখানে আর দেখাচ্ছি না, তবে গাণিতিক সমস্যার সমাধান করার সময় সেটা দেখিয়ে দেব। আশা করি এটা বুঝতে সমস্যা হবে না। এরপর ডিওএল, ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ, সিএম ডিভাইডেড বাই ইবিআইটি। এরপর ডিএফএল, ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি মাইনাস পিডি ডিভাইডেড বাই 1 মাইনাস টি, এবং ডিএফএল এটা একটু ভুল হয়েছে, এটা হবে ডিটিএল, ডিগ্রি অফ টোটাল লিভারেজ, অর্থাৎ ডিওএল ইন্টু ডিএফএল, এই দুটো গুণ করলে ডিটিএল হয়। এটা প্রিন্টিং মিস্টেক, কম্পোজ ভুল, কাজেই তোমরা এখানে ডিটিএল পড়বে, অর্থাৎ ডিটিএল ইকুয়াল টু ডিওএল ইন্টু ডিএফএল। আমরা এখন গাণিতিক সমস্যা দেখব। ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2016 সালে যে অঙ্কটি এসেছে আমরা একটু ওই সমস্যাটি দেখে নেই। The following information are available from the books of account of Mahin Company। আশা করি লাইনটির অর্থ বুঝেছো যে নিচের এই তথ্যগুলো মাহিন কোম্পানির হিসাবের বই থেকে নেওয়া হয়েছে, যেখানে সেলস 30,000 ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট টাকা 25, ভেরিয়েবল কস্ট পার ইউনিট টাকা 12.5, ফিক্সড কস্ট
অপারেটিং ফিক্সড অপারেটিং কস্ট টাকা 3 লাখ, টোটাল অ্যাসেটস টাকা 10 লাখ, 10% ডিবেঞ্চার টাকা 5 লাখ, শেয়ার ক্যাপিটাল অফ টাকা 0.5 পার শেয়ার টাকা 5 লাখ, কর্পোরেট ট্যাক্স রেট 25%, calculate the change in EPS if the sales is increased by 25%. এই লাইনটার অর্থ আমাদের বোঝা দরকার। এখানে বলা হয়েছে যে যদি আমাদের সেলস এখন যে 30,000 ইউনিট রয়েছে এটা যদি আরো 25% বৃদ্ধি পায় তাহলে ইপিএস কি হারে পরিবর্তন হবে সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। এই প্রশ্নের মূল প্রতিপাদ্য বিষয় এটাই। আমরা এখন এই সমস্যাটা সমাধান করব। এই সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে তাহলে এই তথ্যের আলোকে আমাদের EACS আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক এটা নির্ণয় করতে হবে। নাম্বার অফ কমন শেয়ার এটা বের করতে হবে। এরপরে আমাদের ইপিএস বের করতে হবে এবং একই সাথে 30,000 ইউনিট বৃদ্ধি পেয়ে 25% হলে কত হয় সেটা আমাদেরকে বের করে পাশাপাশি কলম তৈরি করতে হবে। তাহলে আমরা দেখি এটা কিভাবে সমাধান করা যায়। আমাদের এখন টেবল ফর ক্যালকুলেশন অফ ইপিএস এভাবে একটি টেবিল তৈরি করতে হবে, যেই টেবিলের মধ্যে ডিটেলস, মাহিন কোম্পানি, প্রেজেন্ট সেলস অর্থাৎ যেটা আমাদের প্রশ্ন দেওয়া আছে 30,000 ইউনিটস, প্রপোজ সেলস অর্থাৎ 25% যদি আমি বৃদ্ধি করি 30,000 এর তাহলে 37,500 ইউনিট হয়। তদ্রূপভাবে সেলস ইন ইউনিট 30,000 কে যদি সেলস প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করি তাহলে 7,50,000 পাই। তদ্রূপভাবে সেলস ইউনিট 37,500 কে যদি সেলিং প্রাইস পার ইউনিট দ্বারা গুণ করি তাহলে 9,37,500 টাকা পাই। এর থেকে লেস ভেরিয়েবল কস্ট আমরা এখন বাদ দিব। তো ভেরিয়েবল কস্ট আমাদের যে ইউনিট রয়েছে এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিট প্রশ্নে দেওয়া আছে, আমরা একটু দেখে নেই যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত আছে। একটু পিছনে যাই, তোমরা একটু লক্ষ্য করো, দেখো ভেরিয়েবল কস্ট পার ইউনিট আছে 12 টাকা 50 পয়সা এবং সেলিং প্রাইস পার ইউনিট আছে 25 টাকা। তো আমরা এখন ভেরিয়েবল কস্ট বের করার জন্য এই 12 টাকা 50 পয়সা দিয়ে গুণ করব। তাহলে এখন দেখো আমরা যদি এখন এই 30,000 বা 30,000 ইউনিটকে 12 টাকা 50 পয়সা দিয়ে গুণ করি তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট 3,75,000 টাকা আমরা পাই। তদ্রূপভাবে এখানে প্রপোজড ইউনিট 37,500 ইউনিটকে যদি আমরা 12.5 দ্বারা গুণ করি তাহলে 4,68,750 টাকা পাই। তো তোমাদের ইতিপূর্বে আমি ছকে দেখিয়েছি যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন পাওয়া যায়, অর্থাৎ এই যে সেলস এই যে ভেরিয়েবল কস্ট বাদ দিব, এই যে আমি কন্ট্রিবিউশন 3,75% পাবো, 3,75,000 টাকা পাবো। তদ্রূপভাবে এখান থেকে 9,37,500 থেকে 4,68,750 বাদ দিব, তাহলে আমাদের 4,68,750 টাকা পাবো। এই কন্ট্রিবিউশন থেকে আমরা ফিক্সড কস্টকে এখন বাদ দিব। তো আমাদের প্রশ্নে দেখি ফিক্সড কস্ট কত আছে।
তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে ফিক্সড কস্ট আছে 3 লাখ টাকা। তো এই 3 লক্ষ টাকা আমি এখন বাদ দিব। তাহলে তোমরা লক্ষ্য করো, এই যে ফিক্সড কস্ট 3 লাখ টাকা আমি কন্ট্রিবিউশন থেকে বাদ দিলাম। তাহলে 3,75,000 থেকে 3 লাখ বাদ দিলে ইবিআইটি 75,000, আর এই ক্ষেত্রে ইবিআইটি 1,68,750 টাকা পাই ইবিআইটি। তো আমাদের শখ এখনো শেষ হয় নাই, দিস ইজ কন্টিনিউয়াস প্রসেস। আমরা নেক্সট পেজে দেখি। তো নেক্সট পেজে আমি দেখব, আগে আমাদের ইবিআইটি বেড়েছিল 75,000, আর এই ক্ষেত্রে 1,68,750 টাকা। তো এর থেকে আমরা ইন্টারেস্ট আমরা বাদ দিব। তো ইন্টারেস্ট যদি বাদ দেই, তো আমাদের ইন্টারেস্টটা আসে লোনের উপরে বা ডিবেঞ্চারের উপরে। তো আমরা এখন দেখি আমাদের প্রশ্নে ডিবেঞ্চার কত টাকা ছিল। তোমরা একটু লক্ষ্য করো, দেখো এই যে প্রবলেম, এই প্রবলেমে 10% ডিবেঞ্চার 5 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকার উপরে যদি 10% আমি ইন্টারেস্ট চার্জ করি, তাহলে আসে 50,000 টাকা। তো এখন দেখো আমরা মূল অঙ্কে যাই, একটু লক্ষ্য করো, তাহলে দেখতে পারবে এই যে ইন্টারেস্ট 10% 50,000 টাকা। আমি যদি এখন এই 75 বা 75,000 থেকে 50,000 বাদ দেই, তাহলে ইবিটি 25,000 টাকা আমরা পাই। এখান থেকে ঠিক একইভাবে 1,68,750 থেকে 50,000 বাদ দেই, তাহলে 1,18,750 টাকা পাই। এখন আমাদের প্রশ্নে ট্যাক্স রেট আছে 25%। তো এই যে 25,000-এর 25% হলো 6,250 টাকা। এক্ষেত্রে 1,18,750 এর ট্যাক্স রেট 25%। তো এর উপর 25% যদি আমি ট্যাক্স চার্জ করি, তাহলে আমাদের ট্যাক্সের পরিমাণ আসে 20,688 টাকা। তো এইটাই যদি আমি ইবিটি থেকে যদি ট্যাক্স বাদ দেই, তাহলে ইএটি আমরা পাই 18,750। এক্ষেত্রে আমরা পাই 89,062 টাকা। তো আমাদের এ পর্যন্ত ইএটি পর্যন্ত আমরা আসতে সক্ষম হয়েছি। এর পরের ধাপে আমরা দেখি, ইএটির পরে আমরা জানি যে প্রশ্নে যদি আমাদের প্রিফারেন্স শেয়ার থাকে, তাহলে আমাদের এখানে প্রিফারেন্স ডিভিডেন্ড বাদ দিতে হয়। কিন্তু এই অঙ্কে যে প্রশ্নটা আমাদের সম্মুখে দেওয়া হয়েছে, আমি যতটুকু দেখেছি তাতে প্রিফারেন্স শেয়ার নামে এখানে কিছু নেই। কাজেই এক্ষেত্রে প্রিফারেন্স ডিভিডেন্ডের কোনো কাজ নেই। তাই আমি এখন আবার মূল অঙ্কে চলে যাই। তবে মূল অঙ্কে যাওয়ার আগে আরেকটা বিষয় আমাদের জানা দরকার, যে এইখানে কিন্তু শেয়ার ক্যাপিটাল 5 লাখ, আর প্রতি শেয়ারের দাম হলো 0.5 টাকা। কাজে এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, 5 লাখ টাকা 0.5 পার শেয়ার। তো এখন দেখি আমরা মূল সমাধানে যাই, সেখানে কি অবস্থায় আছে। যেহেতু আমাদের প্রশ্নে প্রিফারেন্স ডিভিডেন্ড নেই, সেহেতু ইএটি এবং ইএসিএস একই জিনিস। এখন নাম্বার অফ শেয়ার আমি বলেছি, তোমাদেরকে দেখিয়েছি যে এক্ষেত্রে আমাদের শেয়ার ইকুইটি 5 লাখ টাকা আছে এবং প্রতি শেয়ারের দাম 0.50 টাকা আছে। তো এখন এটাকে যদি এটা ভাগ দেই, তাহলে আমাদের নাম্বার অফ শেয়ার 10 লাখ। নাম্বার অফ শেয়ার 10 লাখ। সরি, এখানে একটি শূন্য বাদ পড়ছে, এখানে একটি শূন্য তোমরা দিয়ে নিবে, অর্থাৎ এখানে 10 লাখ হবে। তাহলে নাম্বার অফ শেয়ার 10 লাখ। তাহলে এখন 18,750 কে যদি আমি 10 লাখ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের এখানে আর্নিং পার শেয়ার আসে 0.01875। এক্ষেত্রে
আমাদের 89,062 কে যদি আমরা 10 লাখ দিয়ে ভাগ দেই তাহলে আমাদের আর্নিং পার শেয়ার আসে 0.089062। তো আমরা আর্নিং পার শেয়ার বের করে ফেলছি। আমাদের প্রশ্নে কিন্তু আর্নিং পার শেয়ার চাই নাই, আমাদের বলেছে যে আর্নিং পার শেয়ার কিভাবে পরিবর্তন হবে। তো আমাদের আরো কাজ রয়েছে আমাদের, তবে আর্নিং পার শেয়ার আমাদের লাগবে। আমাদের তোমরা লক্ষ্য করছো যে চেঞ্জ ইন ইপিএস নির্ণয় করার সূত্র হলো ইপিএস 1 মাইনাস ইপিএস 0 ডিভাইড বাই ইপিএস 0 ইন্টু 100। তো ইপিএস 0 এটা দ্বারা ভিত্তি বছরের ইপিএস কে বোঝানো হয়, এবং ইপিএস 1 দ্বারা প্রপোজড ইপিএস কে বোঝানো হয়। তো আমরা ইতিপূর্বে যে ক্যালকুলেশন দেখিয়েছি সেখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে তোমরা একটু দেখো, ইপিএস ইন প্রেজেন্ট সেলস অর্থাৎ ইপিএস 0 যেটা, তার মান বের হয়েছে 0.01875। অপরদিকে প্রপোজড ইপিএস অর্থাৎ ইপিএস 1 এর মান বের হয়েছে 0.089062। তো এখন ইপিএস 0 এর পরিবর্তে আমরা এই মানটি বসাবো এবং ইপিএস 1 এর পরিবর্তে আমরা এই মানটি বসাবো। তাহলে দেখি কি হয়। তো আমাদের সূত্রে দেখো, আমরা প্রথমে ইপিএস 1 এর মান 0.89062 বসালাম এবং ইপিএস 0 এর মান 0.1875 বসালাম এবং ভাগ ইপিএস 0 0.1875 ইন্টু 100। এখন যদি আমরা এই মানের ক্যালকুলেশন করি তাহলে আমাদের নির্ণেয় চেঞ্জ ইন ইপিএস ইকুয়াল টু 375%। তো আজ আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে তোমাদেরকে আরো কিছু প্রবলেম সলভ করে এই সূত্রগুলোর প্রয়োগ তোমাদেরকে দেখানো হবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ সকলকে।